এবার আমার ঠাকুমা বিধবা হন ২৬ বছর বয়সে। এই সময় আমার ঠাকুমা না আমার মাকে ভীষণ ভালোবাসতো, মাও ভীষণ ভালোবাসতো ঠাকুমাকে, মানে দুজনের বন্ডিংটা খুব ভালো ছিল। যখন মৃত্যুর সময় ঠাকুমার যেই দিনকে মারা যায় সেই দিনকেও কিন্তু মার হাত দুটো ধরে বলেছে যে তুই কিন্তু ভাবিস না, আমি কিন্তু আবার আসবো, আমি কিন্তু আসবো তোর কাছে, হ্যাঁ বলে মারা যায়। এরকম বারবারই দেখতো। এবার তারপরে হয়তো এরকম একটা স্বপ্ন দেখলো কি যে একটা বাচ্চা জল খেতে চাইছে, হ্যাঁ জল খাওয়ালো মা ঘুমের মধ্যেই কিন্তু, হ্যাঁ আর ঠাকুমা বলছে কি আমার যেন মানে আরাম পেলাম। আমার শ্বশুরবাড়ির একটা ইনসিডেন্ট বলছি। আমার শ্বশুরবাড়ি জানো তো তুমি রানাঘাটে, জানো তো মাঝে মাঝে না আমাদের বাড়িতে একটা ফকির আসে, যে জানো তো বৌদি ঘরে ঢুকলো তো উনি 4টে প্রদীপ নিয়ে, 4টে কোনায় 4টে প্রদীপ রাখলো, দপ করে জ্বলে উঠলো। আর শ্বাসকষ্ট হচ্ছিল যেহেতু ওই রকম, তার জন্য আমাকে আইসিইউতে দেওয়া হলো। আইসিইউতে দেওয়ার সাথে সাথেই নাকি আমি গেছিলাম। দিদি ফার্স্ট অফ অল বলো যে আজকে এই আমার স্টুডিওতে এসে কেমন লাগছে তোমার, কেমন ফিল করছো? দারুণ লাগছে, মানে এত সুন্দর তুমি সাজিয়েছো, খুব ভালো লাগছে গো। ফার্স্ট অফ অল তোমাকে তো একটা বিগ ফ্যাট থ্যাঙ্কস, কারণ তুমি এতটা কষ্ট করে আমার জন্য এসেছো, আমি সত্যিই তার জন্য ভীষণভাবে আরে কৃতজ্ঞ। আমি এখানে আসার জন্য দেখো চুল কালার করেছি, বলছো তুমি। দিদি প্রচন্ড একটা উইটি পার্সন, আমার ভীষণ সুইট লাগে ওনাকে, উনি ভীষণ মজা করে কথা বলেন। আর সত্যি তোমার প্রতি ভালো লাগাটা আমার জেনুইনলি, তুমি এত লাইভলি, তাই শুধু দিদি নয়, দিদির ফুল ফ্যামিলি কিন্তু প্রচন্ড মজার, আর আমি ভীষণ এনজয় করি। বিভিন্ন অকেশনে আমরা একসাথে গ্যাদার হই, তো আমাদের ভীষণ একটা ভালো লাগার জায়গা এটা। এনিওয়েজ আজকের পুরো এপিসোডটা কিন্তু নানান রকমের আড্ডায় সমৃদ্ধ। প্রথম আমরা যে ঘটনাটা একটু ছোট্ট করে শুনবো, যদিও সেটার খুব বেশি বিস্তার করা মুশকিল, কারণ দিদি অনেক কিছুই ভুলে গেছেন। আমরা অনেকেই জানি যে জাতিস্বর যারা হয়, যারা পূর্বজন্মের অনেক কথা হয়তো অস্ফুটে বলতে পারে, হয়তো পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে তারা অনেক কিছু ভুলে যায়। তো দিদির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হয়েছে, উনি এখন অনেক কিছু ভুলে গেছেন, কিন্তু ছোটোবেলায় উনি এমন অনেক কথা বলতেন যেগুলো থেকে একটা ধারণা তৈরি করা যায়, বা ওনার পরিবারের অনেকে মনে করতেন যে হয়তো ওনার ঠাকুমাই আবার ফিরে এসেছেন। তো সেই ঘটনাটা আমরা একটু অল্প করে শুনবো, তারপরে শুনবো হচ্ছে ওনার শ্বশুরবাড়ির একটা মারাত্মক ভয়ের ভৌতিক ঘটনা, যেটা আমি ভীষণ এক্সাইটেড শোনার জন্য। সেটা নিশ্চয়ই দর্শক বন্ধুরা ওয়েট করে আছে, সেটা শুনবো। তারপরে তো রয়েছেই সেটা হচ্ছে যে তোমার গান না শুনে তো তোমাকে আমি ছাড়বই না। তার সাথে আবার উনি ভীষণ ভালো কেক বেক করেন, কুকিজ বেক করেন, কত ট্যালেন্ট তোমার। তো চলো একদম দেরি করবো না, স্ট্রেট চলে যাই হচ্ছে তোমার ফার্স্ট ওই জাতিস্বরের ঘটনাটা দিয়ে আমরা স্টার্ট করি। এটা বলতে গেলে তাহলে আমার ঠাকুমার সম্পর্কে একটু বলতে হয়। আমার ঠাকুমা আগেকার দিনে তো জানো খুব অল্প বয়সে মানুষের বিয়ে হয়ে যেত। তো আমার ঠাকুমার যখন এই 15 বছর বয়স সেই সময় বিয়ে হয়ে যায়, তাও তখনকার দিনে বলতো কি যে বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে। তো যাই হোক, এবার আমার ঠাকুমা বিধবা হন 26 বছর বয়সে। তখন আমার বাবার 5 বছর বয়স, আর আমার এক জ্যাঠা ছিলেন বাবার থেকে 5 বছরের বড়, মানে ওনার তখন 10 বছর বয়স। হ্যাঁ, আর আমার বাবার যখন 5 বছর বয়স সেই সময় আমার ঠাকুরদা মারা যান। আচ্ছা যাই হোক, এইবারে তো তারপরে পরবর্তীকালে যখন বাবার বিয়ে হয়, তো সেই সময় আমার ঠাকুমা না আমার মাকে ভীষণ ভালোবাসতো, মাও ভীষণ ভালোবাসতো ঠাকুমাকে, মানে দুজনের বন্ডিংটা খুব ভালো ছিল। মানে ওরকম শাশুড়ি ছিল না আমার ঠাকুমা। তো যাই হোক, তো এবার আমার মার আমার আগে মার একটি ছেলে হয় এবং সে মানে মারা যায়। তো তার জন্য মা ভীষণ ভেঙে পড়েছিল। তো এবার ঠাকুমা যখন মারা যায়, আমি আমার ঠাকুমা মারা যাওয়ার কিন্তু প্রায় বছর 3 বাদে হয়েছি। হ্যাঁ, তো আমার ঠাকুমা যখন মারা যায় মা ভীষণ কান্নাকাটি করতো, তো আর মার স্বাস্থ্যটাও ভেঙে গেছিলো বলে ডাক্তার আর ইস্যু নিতে বারণ করেছিল।
তো আমার ঠাকুমা বলতো কি যে আমি আসবো তোর কাছে, আমি কিন্তু আসবো তোর কাছে, বারবার বলতো। আর আমার ঠাকুমা তখন হার্টের পেশেন্ট হয়ে গেছিলেন, উনি একদম বিছানাতেই শয্যাশায়ী ছিলেন। তো আর মাকে খুব ভালোবাসতো, হ্যাঁ, মাও খুব করতো। তো বারবার ওরকম বলতো। এবং যখন মৃত্যুর সময় ঠাকুমার যেই দিনকে মারা যান, সেই দিনকেও কিন্তু মার হাত দুটো ধরে বলেছে যে তুই কিন্তু ভাবিস না, আমি কিন্তু আবার আমি কিন্তু আসবো তোর কাছে, হ্যাঁ, বলে মারা যায়। তো ঠিক আছে, তারও মানে আমার ঠাকুমা মারা গেছে। তারপরে তাও বছর 2-3 বছর, প্রায় 2.5-3 বছর বাদে মা আবার কনসিভ করে। এবার কনসিভ করার পরেই মা কিন্তু প্রথম থেকেই বাবাকে বলে আসছে, জানো তো আমার কিন্তু এবার মেয়ে হবে, আমার এইবার মেয়ে হবে। তো বাবা বলছে, তুমি কী করে জানলে? আর আমার বাবা মা না অনেক বাড়িতেই হয় না, ভীষণ ছেলে একটা ব্যাপার। আমার বাবা মা আবার দুজনেই ভীষণ মেয়ে ভালোবাসতো। বাবা তো বিশেষ করে মানে মেয়ে অন্তপ্রাণ, মানে বাবার সাথে বন্ডিংটা আমি পরে বলছি, ভীষণ তো মেয়ে হবে। বাবা বলছে, তুমি জানলে কী করে মেয়ে হবে? না, আমি জানি মেয়ে হবে। তো এবং যত দিন যাচ্ছে মা ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখতো কি যে আমার ঠাকুমা বলছে আমি কিন্তু আসছি তোর কাছে, আমি আসছি কিন্তু তোর কাছে, এরকম বারবারই দেখতো। এবার তারপরে হয়তো এরকম একটা স্বপ্ন দেখলো কি যে একটা বাচ্চা মানে জল খেতে চাইছে, হ্যাঁ, জল খাওয়ালো মা ঘুমের মধ্যেই কিন্তু, হ্যাঁ। আর ঠাকুমা বলছে কি আমার যেন মানে আরাম পেলাম, মানে সেকেন্ডে কিন্তু ইয়েটা চেঞ্জ হয়ে গেল, বুঝলে তো, ওরকম হয়ে গিয়ে যেন ঠাকুমাই বলছে বাবা আমার মানে প্রাণটা জুড়িয়ে গেল জলটা খেয়ে। এইরকম মা ভীষণ দেখতো, মানে যতদিন না আমি হয়েছি, হ্যাঁ। তো আমার হওয়ার পর থেকে কিন্তু মা আর দেখেনি কোনো দিন, আচ্ছা, আর কোনো দিন স্বপ্ন দেখায়নি। ঠাকুমার স্বপ্ন আর কেউই, বাবাও দেখেনি, বাবা তো কী দেখতো জানি না, মা মোট কথা দেখতো ভীষণ, হ্যাঁ। মা কিন্তু আর কোনো দিন আমার ঠাকুমাকে স্বপ্ন দেখেনি। তো এবারে তারপর তো যাই হোক এরকম আমি আস্তে আস্তে আমি খুব তাড়াতাড়ি কথা বলতে শিখেছি, মানে মোটামুটি আমার 1-1.5 বছর বয়সের মধ্যে আমি একদম পরিষ্কার, এরকম না যে বাচ্চারা যে একটু আধো কথা বলে না, ওটা আমার নাকি খুব কম ছিল। আমি প্রথম থেকেই নাকি খুব পরিষ্কার কথা বলতাম। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে বাবা ভীষণ বলতো যে আমাদের না একটা HMV রেডিও ছিল, আগেকার দিনে থাকে না, তো ওই বিবিধ ভারতী চালিয়ে দিত সকালবেলা। আর বাবা মা দুজনেই বলতো যে 3 মাস যখন বয়স, সেই সময় থেকে নাকি আমি বালিশের মতো করে তাল দিতাম ওই যে গানগুলো হচ্ছে। তো তখন বাবা বলতো কি না আমার মেয়েটা গান জানবে, গান করতে পারবে, জানো তো, মাকে বলতো গান করতে পারবে। আমার ঠাকুমা ভীষণ ভালো গান গাইতেন, আমার বাবা মা দুজনে খুব ভালো গান গাইতেন, কিন্তু বাবারা কিন্তু একদম গানের মানে বাবার দের ফ্যামিলি কিন্তু কোনো গানের ফ্যামিলিই না, মানে সব ডাক্তার ইঞ্জিনিয়ারের ফ্যামিলি, কেউ গান বাজনা করবে এইটা একটা আগেকার দিনে এমনিতেও ভীষণ একটা এতে দেখতো। যাই হোক, বাবার ব্যতিক্রম ছিল। তো তারপরে আমি এরকম করে যখন একটু বড় হচ্ছি তখন ওই রকম বলা শুরু করলাম হঠাৎ যে তেমন আমার দিদা আসলো, দিদা তো সাদা শাড়ি পরতো, তো আর আমি ওই সাদা শাড়ি পরে বসে থাকতাম, হ্যাঁ। এবার হয়তো বললো কি এই কী ব্যাপার, তুই আমার শাড়ি পরে বসে আছিস, এই খোল আমার ফ্রক পর। না, আমি ফ্রক পরবো না, আমি এই শাড়িটাই পরবো। না, কেন এই শাড়িটা পরবি কেন, অন্য শাড়ি পর, মার শাড়ি পর। না, আমার সাদা শাড়ি পরতে, আমি তো সাদা শাড়িই পরি, মানে তখন কিন্তু আর এই জগতে নেই, বুঝতে পারছো, ছোটো তো তখন, কত হবে 2.5-3 এরকম হয়তো বয়স হবে। আমি তো সাদা শাড়িই পরি, আমি কেন পরবো না, আমি পরবো না, আমি ওরম কালারফুল ওরম রঙিন শাড়ি আমি পরবো না, সাদা শাড়ি। এই নিয়ে বিশাল আমার বাড়িতে একটা অশান্তি চলতো। আমার দিদা আসলেই না ওই একটা গণ্ডগোল শুরু হতো আর কি। তো এবারে বা হয়তো ধুতি দেখলাম, বাবার হয়তো ধুতি ওই টেনে ওরকম পরতাম। তো যাই হোক এরকম এই একটা গেল, আমার খুব মনে নেই, কেন দেখো বাবা মা তো খুব একটা আলোচনা করতো না, মানে যেটুকুনি আমার মনে আছে আমি ওইটুকুনি বলছি। হ্যাঁ, তুমি বিক্ষিপ্তভাবে হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেরকম আমি বলছি, যেটা মনে আছে, মানে ওটা মাই বলেছিল একদিনকে যে তুই এরকম বলতি, সেটা হচ্ছে আমার এক জ্যাঠা ছিল আমার বাবার আগে, যে দাদা ছিল যে, তো ওই জ্যাঠার ডাকনাম ছিল সুখু, আর আমার বাবার ডাকনাম ছিল শিবু।
তো হঠাৎ করে মাকে বলছি এই গৌরী, মার নাম ছিল গৌরী, এই গৌরী সুখু শিবুর বাটি দে, জাম বাটি দে, ওদের তো দুধ কলা দিয়ে ইয়ে চিড়ে মেখে দিতে হবে। মা প্রথমটা শুনে বলছে এই কী বলে ও, বলছে কী বলছিস তুই, যে এই জামবাটি দুটো দে, সুখু শিবু লেখা জামবাটি নাকি ছিল, আমি দেখিনি। তো মানে পরে দেখেছি, ওটা অনেক পরে দেখেছি যে হ্যাঁ সত্যি এরকম বড় বড় দুটো জামবাটি, তাতে একটাতে লেখা সুখু আর একটাতে লেখা শিবু। আগেকার দিনে হতো এরকম হ্যাঁ, পিতলের কাঁসার হ্যাঁ, বাসন বেশ টাসনে, বড় বাটি, বড় জামবাটি বাটি বলতো টাটিতে, ওটাকে। হ্যাঁ, নাম লেখা তো থাকতো। ওরকম, তো ওরকম বলতাম, এই দে শিগগির দে, ওদের খিদে পেয়েছে না, এরকম এরকম বলতাম। হ্যাঁ, তারপর একদিন যেমন খেলতে খেলতে, ওইটা আমার মনে আছে, কারণ ওটা একটু বেশ মানে তখন ধরো 6 এরকম, মানে খুব বেশি বয়স পর্যন্ত কিন্তু আমার মনে নেই সব ব্যাপারগুলো, আর খুব একটা তো আলোচনা হতো না। যখন ধরো 6 এরকম বয়সে, ওইটা আমার খুব ইনসিডেন্টটা মনে আছে। মা রান্না করছে রান্নাঘরে, তো আমি খেলনাবাটি দিয়ে খেলছি, আর মাকে বলছি কি গৌরী, আর যখন এরকম বলতাম আমি, তখন না মাকে তুই করে বলতাম, মানে আমার ঠাকুমা কিন্তু আমার মাকে তুই করে বলতো, গৌরী শিগগিরি সাদা আলুর তরকারি আর লুচি কর। তো তখন মা বলছে হ্যাঁ কী বললি, হ্যাঁ কী করব, আরশুলা তুই আমার কথা শুনতে পাচ্ছিস না, তুই শিগগিরি সাদা আলুর তরকারি আর লুচি কর, আমি খাবো। মা না পুরো সব কিছু ফেলে রেখে দিয়ে না আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, বলে কী বললি তুই আমাকে, কী নামে ডাকলি আরশুলা? এইটা তো আমার জানার কথা না, আমার ঠাকুমা নাকি মাকে ভালোবাসে আরশুলা ডাকতো, মানে আমার মানে একটু মজা করে, হ্যাঁ। মজা করে না, আমার মা একটু রোগা পাতলা ছিল, ও আচ্ছা, আর আচ্ছা। ওই আগেকার দিনে যে একটু ওই ওই শাড়িগুলো হতো না একটু বেশ ফ্যান্সি টাইপের, একটু ফুলে ফুলে থাকে, ওইটা পরলে নাকি মা ওই ফরফর, ওর হাত তো ফরফর করতো, তার জন্য আমার ঠাকুমা আমার মাকে ডাকতো আরশুলা, বুঝলে তো। তো আরশুলা, মা বলছে তুই আরশুলা নামটা জানলি কোথা থেকে? আমি বলছি কেন, তোর নাম তো আরশুলা। এইরকম আর কি, বুঝতে পেরেছো তো, মানে পুরো ওরকমভাবে আর কি বলতাম না বলতাম আমার ঠিক মনে নেই, এরকম এই 3-4টে ঘটনা আমার মনে আছে। আর অ্যাকচুয়ালি কী ব্যাপার বলো তো, আমার বাবা যেমন বলতো আমার মা এসছে, আমার মা এসছে, মাও জানতো যে হ্যাঁ আমার ঠাকুমা এসছে। এবং আমার মানে বাবার বাড়ির দিকের ফ্যামিলির যারা, তারাও কিন্তু বলতো আমাকে দেখতে নাকি আমার ঠাকুমার মতন, বুঝতে পেরেছো, কিন্তু আমার চেহারা একদম আমার বাবার মতন, মানে আমার বাবাকে দেখতে একদম আমার ঠাকুমার মতন, এবং আমার চেহারা পুরো আমার ডিটো আমার বাবার মতন। তো সব কিন্তু বাবার যারা মামা টামা ছিল যারা, তারা কিন্তু বলতো যে তোকে না দেখতে একদম তোর ঠাকুমার মতন, তোর স্বভাবও তোর ঠাকুমার মতন, তোর কথাবার্তাও তোর ঠাকুমার মতন, এরকম বলতো। তো আমি তো আর দেখিনি তাকে কীরকম ছিল, কী ব্যাপার বৃত্তান্ত, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইবারে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে বাবা মা পরবর্তীকালে মানে আরও হয়তো কিছু বলতাম নিশ্চয়ই, কিন্তু যেহেতু আমার সাথে না এই বিষয়ে খুব একটা ওরা আলোচনা করতে চাইতো না, আমি জানি না কেন চাইতো না, কিছু হয়তো ভাবতো হয়তো অন্য কিছু হয়তো হয়ে যাবে, কি জানি না, জানি না। তো আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমার ঠাকুমার না খুব কাচের বাসনের ফ্যাসিনেশন ছিল, মানে কাচের সুন্দর সুন্দর বেশ ইয়ে হবে। তো ওই হঠাৎ করে মাকে এই গৌরী, এই কাঁচের বাসনগুলো নামা, কাঁচের বাসনগুলো ওই আমি এতে রেখেছিলাম পাথরের বাসন, কাঁচের বাসন, ভীষণ ফ্যাসিনেশন ছিল আমার ঠাকুমার। তো সেটা তো আমার জানার কথা না, হ্যাঁ, অত ছোটো বয়সে আমি জানবো কী করে? আমাদের যেরকম স্টিলের থালায় খেতে দেয়, আমি স্টিলের থালায় খাবো না, আমাকে ওই কাচের ওই থালাটা দে, ওইটাতে খাবো, মানে কাচের বাসনের খুব একটা আমার এ ছিল। পরে আমি শুনেছিলাম আমার ঠাকুমা, মা দেখিয়ে বলতে এই দেখ এইটা তো ঠাকুমার কেনা, এবং খুব সুন্দর সুন্দর সেই বাসনগুলো। তো ঠাকুমার নাকি ভীষণ ওই কাচের বাসনের উপর একটা ভীষণ ফ্যাসিনেশন ছিল আর কি। তো সেইটা আমি ওই ছোটোবেলায় সবসময় যে বলতাম তা নয়, ওই হয়তো মাঝে মাঝে হয়তো ওরকম বলে উঠতাম, এরকম না যে মানে আমার সবসময় গড়গড় করে মনে পড়ে যাচ্ছে তা নয়, ওই মাঝে মাঝে না ওইরকম বলতাম। কিন্তু সেই কথাগুলো কিন্তু মানে ঠিক আমার ঠাকুমা যেরকমভাবে বলতো মাকে, ঠিক ওই রকম ভাষায়, এবং তখন কিন্তু আমি আমার বাবাকে কিন্তু বাবা বলে ডাকতাম না, মাকেও কিন্তু মা বলে ডাকতাম না, এইটা আমার খুব ভালো মনে আছে। বাবাকে ডাকতাম শিবু, এই শিবু এদিকে আয়, আর মাকে বলতাম যে হয় আরশুলা, আর নাহলে বলতাম যে গৌরী এই শোন এইটা কর ওইটা কর, এইরকম করতাম।
আচ্ছা, বুঝেছো? এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো অনেকের কাছে অনেক কিছু শুনেছি, কখনো আমি এইভাবে মানে কারোর কাছ থেকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমি শুনিনি। একটা ভীষণ অন্যরকম একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যত বড় হয়েছি না জিনিসগুলো ভুলে আস্তে গেছি, আস্তে ভুলে গেছে। এখন আর অতটা হয়তো আরো কিছু আমার মনে তখন ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু আমি যতগুলো কেস স্টাডি শুনেছি সবগুলোই একই রকমেরই এক্সপিরিয়েন্স, যে বয়সটা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে পুরনো কথাগুলো ভুলে যেতে থাকে। জায়গাটা বেশ একটা অন্য রকমের অভিজ্ঞতা, এটা শুনলাম তোমার কাছ থেকে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। একটু চট করে বলে নিই যে এখন আমি যে আজরাকের কুর্তিটা পরে রয়েছি সেটা আমাকে স্পন্সর করেছে সায়রা বুটিক থেকে, এবং এই ধরনের যদি একদম এক্সক্লুসিভ বুটিক কালেকশন তোমরা চাও তাহলে এই স্ক্রিনে পপটপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দারুণ দারুণ সামার কালেকশন, তাও আবার একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে পেয়ে যাবে। সো একদম চটপট কানেক্ট করে নাও আর সুন্দর সুন্দর ড্রেস শপিং করে নাও। এবার চলে যাবো একদম স্ট্রেট ভূতের গল্পে। এইবার আসছি ভূতের গল্পে। ভূতের গল্পে বলতে আমার শ্বশুরবাড়ির একটা ইনসিডেন্ট বলছি। আমার শ্বশুরবাড়ি জানো তো তুমি, রানাঘাটে। আচ্ছা, ওখানে আমার বিয়ে পর থেকে আমি শুনছি ওটা না অনেক পুরনো বাড়ি, জানো তো, মানে প্রায় বোধহয় 150 বছরের পুরনো বাড়ি হবে। মানে ওরা ওপর বাংলার থেকে এখানে এসে বাড়িটা কিনেছিল, এরম না যে বানিয়েছিল। তো এবারে যা হয়, এখানে থেকে চলে গেছে, ও সে ওখান থেকে চলে গেছে, এরকম ব্যাপার। তো ওখানে কেউই সেরকম থাকতো না, খালি মানে জ্যাঠা আমার শ্বশুররা 5 ভাই, বড়জন যে জ্যাঠা ফ্যামিলি থাকতো। বলতো আমি বিয়ের পরে দেখছি ওই দাদা, মানে সবচেয়ে বড়দা বৌদি আর এই আর ওরাই থাকতো। আর মোটামুটি বাকি সবাই এদিক ওদিক চলে গেছে, বুঝেছো তো। এবার কি ফালতু বাড়িটা না ভেঙে পড়ছিল, ভেঙে পড়ছিল। মানে পরবর্তীকালে আমার যখন ছোটো দেওরের বিয়ে হয়, এবার কোথায় থাকবে ওরা, ওইখানে ওদের যে ঘরটা ছিল সেটা রিপেয়ার করে ওরা থাকতো। আমার ছোটো যা বলতো কি, দিদি ভাই ছাদে উঠতে পারি না, জানো তো, ছাদ থেকে ইট খসে পড়ছে। মানে অত পুরনো বাড়ি তো, এরকম খসে পড়তো, ইট খসে পড়তো, এই ছাদে যাবে বিশাল ভয়, এরকম ব্যাপার। তো সবাই মিলে একটা ঠিক হয় যে কি, ঠিক আছে এটা তাহলে আমরা প্রমোটারকে দিয়ে দেবো, এটা ভেঙে ফ্ল্যাট হবে, অনেকটা জায়গা কিন্তু। হ্যাঁ, ও মা, আমার ধরো কত বছর বিয়ে হয়ে গেছে, অনেক বছর হলো বিয়ে হয়ে গেছে, আমি সমানে শুনেই আসছি যে ফ্ল্যাট হবে, হচ্ছে, আলোচনা হয়, এই হয় সেই হয়, কিছু না কিছু কারণে ভেঙে যায়, বুঝলে তো, হয়ই না, ফ্ল্যাট আর হতেই চাইছে না। হ্যাঁ, আবার সবাইকে ডাকা হলো, আবার সবাই মিলে বসলো, হ্যাঁ ঠিক আছে এবারে ওটা প্রমোটারকে দেওয়া হোক। সে প্রমোটারও ঠিক, কিন্তু কিছু না কিছু কারণে ওটা আর কিছুতেই বাড়িটা, মানে ওটা ভেঙে আর ফ্ল্যাট আর হয় না, হয় কেউ ব্যাগড়া দেয়, নাহলে কোনো একটা সমস্যা হয়, এই রকম ব্যাপার, বুঝলে তো। তো এইরকমই চলছে। তো আমি তোমাকে আমি বলেছিলাম আমার যে গুরুমা, আমি মেজদি ডাকতাম ওনাকে, আমি না সবাই মেজদি ডাকতেন ওনাকে, ফিল্ম লাইনে যারা তারা চিনবেন ওনাকে, উনি নেই এখন আর, দেহ রেখেছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম ব্যাপার, আমার ছোটো দাউরা থাকে ওখানে, তো যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জানো তো মেজদি, এরকম এরকম ব্যাপার। তো বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দেখে বলছি। তো ইতিমধ্যে আমার ছোটো দেওর এবং ওই যে দাদার ছেলে আছে, বাবা একদিন বলছে কি জানো তো কাকিমা, জানো তো মাঝে মাঝে না আমাদের বাড়িতে একটা আসে, ফকির আসে, বছরে 1বার কি 2বার আসেন উনি, খুব বেশি আসেন না কিন্তু আসে। আর ওদের কীরকম জানো তো, আগেকার দিনের বাড়ি তো, বাড়ি সামনে না অনেকটা জমি, হ্যাঁ অনেকটা জমি, ওইখানে সামনে বেশ একটা টিনের দরজা আছে, মানে টিনের দরজা দিয়ে তুমি ঢুকলে না ঘটাং ঘটাং করে একটা আওয়াজ হবে। তো ওই ফকির ওই টিনের দরজা পর্যন্ত এসে দরজাটা খুললে ঘটাং করে একটা আওয়াজ হচ্ছে, আর ভেতর থেকে কেউ না কেউ বেরিয়ে আসছে, দেখছে ফকির দাঁড়িয়ে আছে, কিন্তু উনি না ঢুকতেন না, বাড়িটায় ঢুকতেন না। উনি ওই ভিক্ষা করতে আসতেন, কিন্তু ওদের বাড়ির থেকে ভিক্ষা নিত না, বলতো আমি এই বাড়ির থেকে আমি ভিক্ষা নেব না। তো এবার আমার বৌদি বলছে হ্যাঁ কেন বাবা ভিক্ষা নেবে না, কেন নেবে, সবাই তুমি সব বাড়ির থেকে নিচ্ছ, আমার এখান থেকে কেন নেবে না, হয়তো চাল ডাল দিতে গেছে। বললো না তোদের বাড়িতে অশুভ আত্মা আছে, এখানে অনেক কিছু করা আছে, এই বাড়ির থেকে এই বাড়ির কিছু হবেও না, আর এই বাড়িতে যারা থাকবে তাদেরও কিছুই হবে না, মানে হবে না বলতে মানে উন্নতি হবে না, বুঝতে পেরেছো তো।
এই কথাই উনি বলতে চাইতেন। তো এবারে বলছে যে আমি এই বাড়ি থেকে ভিক্ষা নেব না। উনি প্রত্যেকবার আসেন, এসে উনি কিন্তু আর অন্য সমস্ত বাড়িতে উনি ভিক্ষা নিতেন, খালি এই এদের বাড়িতে ভিক্ষা নিত না, বুঝলে। তো সেইটা আমি শোনার পরে আমি আবার মেজদিকে বললাম, তো জানো তো মেজদি, ফোন করে বললাম এরম এরম ব্যাপার। ফোন না, আমি গেছিলাম, গিয়ে বললাম। তখন বলল হ্যাঁ আমি দেখেছি, তো ওই বাড়িটার নিচে কালো বিড়ালের হাড় পোতা আছে, কালো বিড়ালের হাড় পোতা আছে, এবং সেইটা কে পুঁতেছে জানি না। তো আমি জিজ্ঞাসা করেছিলাম কালো বিড়ালের হাড় পুঁতলে কি হয়, বলে খুব অশুভ, জানিস না, কালো বিড়ালের হাড় থাকা ভালো না। কালো বিড়ালের হাড় থাকলে সেই বাড়ির আস্তে আস্তে মানে মানে একদম তাদের কিছু ইয়ে হবেও না, মানে মারামারি কাটা, মানে যেরকম আর কি বিশাল, হ্যাঁ হ্যাঁ ওটা একদম হয়ে যাবে, বুঝলে তো। কালো আর আর আরেকটা বললো দুটো জিনিস আছে, আরও দুটো জিনিস আছে, পুরোপুরি তোদের বাড়িতে ক্ষতি করতে পারছে না, কারণ একটা ভালো আত্মা আছে আর একটা খারাপ আত্মা আছে ওই বাড়িতে। আচ্ছা। খারাপ আত্মা চেষ্টা করছে খারাপ করবার, কিন্তু যেহেতু একটা ভালো আত্মা আছে তার জন্য পুরোপুরি ক্ষতি করতে পারছে না। তো দেখো আমরা তো এগুলো আর চোখে দেখি না, ওনারা তান্ত্রিক মানুষ, ওনারা তো জানেন। আর উনি ওই শ্মশানে সাধনা করতেন, আচ্ছা, বুঝতে পারছো তো, উনি ওই ধ্যানে বসে ওইগুলো দেখেছিলেন। তো আমি তখন বললাম যে ও মা এই আবার কি, বলে হ্যাঁ ওরকম আছে, ওর জন্য তোদের ওই বাড়ির কোনো উন্নতি হবে না। তো আমি বললাম, তখন আমি বললাম মেজদি জানো তো এরকম এরকম ব্যাপার, একজন ফকির বাবা আসেন, এসে না উনিও কিন্তু এই কথা বলে, আর ওদের কাছ থেকে নেয় না, বলে শিগগিরই ধর, তা সে যত পারবি তাড়াতাড়ি ধরবি ওনাকে, ধরে যত পারবি তাড়াতাড়ি ওনাকে দিয়ে, উনিই পারবেন কাজ করতে। আমি বললাম তুমি কী করে জানলে? তখন বলছে কি না উনি কি টাকা পয়সার কথা কিছু বলেন? আমি বলছি না, টাকা পয়সার কথা কিন্তু কিছু বলেন না। বললো ওনাকে ধর, যেখান থেকে পারবি ওনাকে ধরে নিয়ে আয়, ওনাকে দিয়ে কাজ করা, ওনাকে দিয়ে একমাত্র কেউ পারবে না, কোনো হিন্দু এখানে কাজ করতে, ওই ওই যে জিনিসটা নষ্ট করতে পারবে না, একমাত্র এই মুসলিম ওরা পারবে করতে নষ্ট। তো এইবার তো আমি ওদেরকে বললাম, ওরা তো সেই খোঁজ খোঁজ খোঁজ, এবার রানাঘাটে এরা হচ্ছে যেই দিকে তোমার স্টেশন সেই দিকে থাকে, তো ওরা তো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ সন্ধান দিতে পারে না, আর ওনাকে দেখাও যায় না, ওনাকে বছরে ওই একবার কি দুবার বড় জোর উনি আসেন আর কি। হ্যাঁ, তো এরকম করতে করতে সময় আমি বলছি তোরা কিন্তু দেখ, নাহলে কিন্তু কিচ্ছু হবে না, এরকম বলে দিয়েছে। তো তখন মোটামুটি ধরো প্রায় 3-4 সপ্তাহ, মানে মাসখানেক দেড়েক বাদে হঠাৎ ওদের কি মনে হয়েছে, ওরা দুজন ও পারে গেছে, মানে রেল লাইনের ও পারে, ওই পারটাতে না খুব একটা মানে আছে লোক বসতি, মানে তাঁতিরা বেশি ওখানে, এরকম আর কি। আর ওখানে একটা আখড়া আছে যেখানে তোমার সব এই মুসলিমদের আর কি, ওই যারা এই সাধু সন্ন্যাসী টাইপের, ওদের একটা আখড়া আছে ওখানে। তো এবার ওই দাদার ছেলে আমার দেওরকে, ছোটো দেওরকে বলেছে চল তো যাই ওখানে, ওখানে গিয়ে দেখি তো, ওখানে যদি জিজ্ঞাসা করলে পাওয়া যায়। তো ওখানে গেছে দুজনে মিলে, ওখানে গিয়ে ওখানে জিজ্ঞাসা করেছে। তা এবার সবাই বলছে কিরম দেখতে, ওরকম তো সবাই দেখবে ওরা মোটামুটি একই টাইপের থাকে, এইসব কি জব্বা টব্বা পড়া থাকে, এরকম থাকে। তো বলছে দেখো ওরকম তো বললে আমরা বুঝতে পারছি না, মানে একদম ভালো করে বর্ণনা করো কীরকম দেখতে। তখন বলছে হ্যাঁ ভালো, 6 ফুটের উপর লম্বা, এইরম এরম দেখতে। বললো ও কি একটা নাম বলেছিল, আমার এখন মনে নেই। বললো হ্যাঁ হ্যাঁ উনি তো থাকেন না, উনি এসছেন, ওই দেখো ওই যে তাঁবুটা রয়েছে ওই তাঁবুর ভেতরে আছে, এরকম বলেছে। উনি নাকি আসে না, খুব একটা, খুব কম আসে, মানে উনি কোথায় সাধনা করে সেটা কেউ জানে না, উনি খুব একটা আসেও না। তো বলে ওখানে যাও তোমরা, ওখানে ওনাকে পাবে। এবার দুজন তো গেছে, ওখানে গিয়ে দেখছে হ্যাঁ সেই লোক বসে আছে, বসে আরও টেলা কথা বলছে। তখন বলছে ওদেরকে দেখে না চিনতে পেরেছে, বলছে কি বিশ্বাস হয়েছে? তো তখন বলছে হ্যাঁ বাবা আপনি কি কাজ করে দিন এই বাড়িতে, আপনি কি নেবেন বলুন। বললো না আমি কিছু নেব না, আমি কিছু নেই না, আমি তো তোমার মাকে মানে বাপ্পার আমার একে বলছে, যাকে বলেছিল মানে বড় যাকে, দাদার সবচেয়ে বড় দাদা তার বৌদিকে বলেছে, আমি তো তোমার বাপ্পার মুখে বলছে তোমার মাকে তো আমি বলেছিলাম আমি এইসব কাজে আমি কিছু নেই না, আমি সব এমনি করি, তোমরা তো কেউ বিশ্বাস করোনি। তখন যে না এরকম এরকম ব্যাপার, আপনি চলুন। কিছুতেই মানে বাড়িটা না কিছু না কিছু কারণে বাড়িটা
হচ্ছেই না, হয়ে পুরো মানে একদম কথাবার্তা ফাইনাল, ব্যাস কেচেই গেল, মানে এইরকম আর কি, বুঝলে তো। তো ভালো কথা, এইবারে তো ওনাকে বললো ঠিক আছে আমি শুক্রবার দিন, সামনে শুক্রবার যাবো, ওরা একটা কী বার গেছিলো আমার মনে নেই, সামনে শুক্রবার দিনকে যাব। আর বলো কি আপনি কি নেবেন কি খাবেন, বলে আমি তো কিছু টাকা পয়সা নেই না, একটা কাজ করবে তোমরা, গরমকাল ছিল এটা আমার মনে আছে শুধু, হ্যাঁ বললো আমি বলবে এক জগ লেবুর রস, মানে লেবুর শরবত যেন করে রাখে ঠান্ডা, আমি কাজ করে উঠে আমি ওইটা খাবো, আর আমি কিচ্ছু খাবো না, কোনো ফল টল। বলে না আমি কিচ্ছু খাই না কোথাও, সে তোমাদের যদি মনে হয় তোমরা ফল টল দিতে পারো, কিন্তু ওরকম কেটে দেবে না, আমি ওরকম খাই না। তো এরকম তো বলেছে শুক্রবার আমি 9টার সময় যাব, এরকম বলেছে। তো আচ্ছা ঠিক আছে, এবার বাড়িতে এসে বলেছে, বললে পরে বৌদি তো সেই শুক্রবার একদম সেই মানে এক বড় জগ, স্টিলের জগ, এক বড় জগ না 2 জগ ওরকম ঠান্ডা শরবত ওরকম করে রেখে দিয়েছে। আর উনি আরেকটা বলেছিল উনি যে 4টে প্রদীপ লাগবে আমার, হ্যাঁ 4টে প্রদীপ লাগবে, আর একটা ঘর যেই ঘরটাতে কেউ থাকে না, একদম ফাঁকা, মানে একটা সুতোও যেন না থাকে, এরকম একটা ঘর আমার চাই। তো কেউই তো থাকে না বাড়িটাতে, একটাই তো ফ্যামিলি থাকে খালি, বুঝলে তো, ঘর তো সব ফাঁকা। তো ওরা করেছে কি, বৌদি করেছে কি, সামনের দিকের একটা ঘর ফাঁকা, সেই ঘরটা মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করে, কিচ্ছু নেই ঘরটাতে, বুঝলে তো। তো উনি ওই ঘরটাতে কাজ করবে। আর আগেকার দিনের বাড়ি কীরকম জানো, এরকম পর ঘর, হ্যাঁ সামনে না এরকম চওড়া দেওয়া, বুঝতে পেরেছো তো, সে স্কুল বাড়িগুলো যেরকম হয় না ওরকম টাইপের, খুব সুন্দর ঘোরানো, আমার খুব ভালো লাগে ওইরকম বাড়িগুলো। তো যাই হোক ওই রকম, তো ওই আর শিকল দেওয়া বাইরের থেকে, আচ্ছা বুঝেছো, দরজায় শিকল দেওয়া, জানলায় শিকল দেওয়া, এরকম মানে অনেক পুরনো বাড়ি। তো উনি আসলো, এসে বললো যে ঠিক আছে সব, বলো হ্যাঁ, এরকম বড় বড় 4টে প্রদীপ। তো প্রদীপে অদ্ভুত হচ্ছে, কোনো সলতে পাকানোর কোনো মানে সলতে পাকিয়েছে 4টে প্রদীপে। বৌদি যখন তেল দিতে যাচ্ছে বলছে না না কিচ্ছু দিও না, তেল ফেল লাগবে না। আচ্ছা মানে ঘি বা তেল না কিচ্ছু লাগবে না, না কোনো রাজ্য পদার্থ দিতে বারণ করেছে, বলো শুধু প্রদীপে শুধু সলতে দিয়ে আমাকে দাও। বেশ। এবার উনি আরেকটা বলেছে যে আমি যখন ভেতরে দরজাটা ভেজিয়ে তোমরা বাইরের থেকে ছিটকিনি দিয়ে দেবে, জানলা যেন না খোলা হয়, আমি ভেতরে যখন ঢুকবো, আমি যখন বলবো দরজা বন্ধ করে দেবে, তখন তোমরা দরজা বন্ধ করে দেবে, বাইরের থেকে শেকল তুলে দেবে যতক্ষণ। উনি একটা বোধহয় কোট কিছু বলেছিল যে এই কথা অনেক রকম গলায় তোমাদের অনেকে ডাকবে, তোমরা কিন্তু খুলবে না। আমি উনি একটা কোড কিছু একটা বলেছিল, সেটা আমি বলতে পারবো না কি, এইটা যতক্ষণ না আমি বলবো 3বার দরজায় টোকা দিয়ে বলবো যে দরজা খুলো দরজা খুলো দরজা খুলো, তার আগে কিন্তু দরজা খুলবে না। আমার নাম ধরে কিন্তু অনেকেই বলবে এরকম দরজা খুলো, কিন্তু এই কোডটা আমি যেটা বললাম এইটা যতক্ষণ না কেউ মানে আমি বলবো ততক্ষণ কিন্তু তোমরা দরজা খুলবে না। আর সবচেয়ে যেটা বড় কথা, জানলা দিয়ে দেখারই চেষ্টা করবে না, তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তোমাদের। ওই বন্ধ করে তোমরা চলে যাও, ওই যতক্ষণ না আমি ওরকম বলছি। তো ওরা বলছে ঠিক আছে। অদ্ভুত ঘটনা হচ্ছে, আমার দেওর বলছে যে জানো তো বৌদি, ঘরে ঢুকলো তো উনি 4টে প্রদীপ নিয়ে, 4টে কোনায় 4টে প্রদীপ রাখলো, দপ করে জ্বলে উঠলো 4টে প্রদীপ, বুঝলে তো। ওইটা দেখি ওয়ান সেকেন্ড আবার রিপিট করছি, কোনো দাহ্য পদার্থ না, ছিল না, কোনো দাহ্য পদার্থ ছিল না, না ঘি আছে না তেল আছে, বুঝতে পেরেছো। ওটা হয়তো উনি ওরম ভাবে কিছু বলছে, আমি ঠিক জানি না তো, ওদের তো কীরকম নিয়ম বলতে পারবো না। হ্যাঁ অদ্ভুত হলো, মানে 4টে কোনায় মানে ঘরের দিকে মুখ করে প্রদীপগুলো রেখেছে, বুঝতে পেরেছো তো, রাখার সাথে সাথেই প্রদীপগুলো দপ করে জ্বলে উঠেছে। ইন্টারেস্টিং। তারপর বুঝলে, জ্বলে উঠলে পরে তো উনি বললো, জ্বলে উঠলো পরে উনি তখন বললো যে এবার তোমরা দরজাটা বাইরে দিয়ে, আর জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মানে জানলাগুলো বন্ধ, আর বললো বাইরে থেকে তোমরা দরজাটা বন্ধ করে একদম শিকল তুলে দাও, আর সত্য কেউ ডাকলেও তোমরা কিন্তু করবে না, সাড়াও দেবে না, তোমরা খোলারও চেষ্টা করবে না, এবং জানলা দিয়ে দেখবেই না। তো ওরা ওরম করেছে, করলে পরে বলছে উনি না একটা কি চ্যান্টিং করে যাচ্ছে, বুঝতে পেরেছো তো, আর বলছে যেন সেই বাসন ঝমঝম ঝমঝম করে বাসন পড়ছে, ঘোড়ার খুঁড়ের আওয়াজ, খাটোখাট 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 খাটোখাট, চিহি করে ঘোড়া ডাকছে, মানে নানান রকমের, বুঝলে তো। তো আবার সেই মেয়েদের গলা সেই ছেড়ে দাও বাচ্চাও, মানে কত যে রকম, মানে
শুরু হয়েছে, উনি ধরো 9টার সময় গিয়েছেন ওখানে, ধরো কত হবে 9:30তেই শুরু করে দিয়েছে কাজ, মানে সারাটা দুপুর ওই রকম নানান রকম, মানে সে যে কি কখনো মনে হচ্ছে কি ঝমঝম ঝমঝম করে কেউ পায়ে নুপুর পরে হেঁটে চলে যাচ্ছে, কেউ নাচ করছে, মানে নানান ধরনের আওয়াজ, বুঝতে পেরেছো তো? এই দরজা খোল, দরজা ভাব, এবার ওনার গলা করে বলছে যে আমার খুব পিপাসা পেয়েছে, দরজা খোল এরকম। ও এবারে আমার ছোটো দাদা একবার ভাবছে কি খুলিয়ে গিয়ে বৌদি হাত টেনে দিয়ে বসিয়ে দিয়েছে, বলে একদম যাবি না। উনি যখন তখন না বলে দিয়েছে কোটটা না বলবে, একদম খুলবি না বাবা, তাহলে সাংঘাতিক সর্বনাশ হয়ে যাবে। তো ওরা বসে রয়েছে, ওরাও তো টেনশানে রয়েছে, তো ওরা বসে টসে, উনি ঢুকেছে, কাজ শুরু করেছে ধরো 9:30, 4:30 সময় উনি ওই কোটটা বলছে, বলে 3বার দরজা এরকম বলছে, দরজা খোলো। কোটটা যখন বলেছে তখন খুলেছে। এবার উনি আগেকার দিনের বাড়ি জানো তো, একটু না ওই মানে একটুখানি ওই যে চৌকাঠটা একটু উঁচু হতো আগেকার দিনের বাড়িতে, হ্যাঁ, উনি ওই চৌকাঠের থেকে না ঝাম করে গিয়ে ওই ইয়েতে পড়েছে, সামনে যে বললাম না অনেকটা জায়গা তো ওদের ওরকম সান বাঁধানো গোল করা, ওইখানে গিয়ে পড়েছে, একদম অত বড় মানুষটা একবারে সপাটে গিয়ে পড়েছে ধাম করে। এবারে তো সবাই মিলে ধরে ধরে তুলেছে, এবারে ওনার না শরীরের আর কোনো শক্তি নেই, বুঝতে পেরেছো তো? সবাই মিলে তুলেছে, বৌদি তো সঙ্গে সঙ্গে একেবারে সেই ফ্রিজে ঠান্ডা করে রেখেছিল জল দিয়ে এঠে করে ওনাকে খায়ে, উনি পুরো 2টো জগ মানে ওই শরবত উনি একা খেয়ে খানিকক্ষণ বসে বললো আর চিন্তা নেই, আমি কাজ করে দিয়েছি, এবার আর কোনো অসুবিধা কিছু হবে না। তো তখন ওরা আবার জিজ্ঞাসা করেছিল বাবা কী ছিল এই এত আওয়াজ এরকম, উনিও কিন্তু বললো যে তোমাদের একটা ভালো আত্মা ছিল, যে জন্য তোমাদের কেউ পুরোপুরি ক্ষতি করতে পারেনি, আর একটা খুব মারাত্মক খারাপ আত্মা ছিল, আর এইখানে ওই যে কালো বিড়ালের হাড়টা আমি নষ্ট করে দিয়েছি। এবার দেখো যেটা হয়েছে ঘটনা, ওনাকে জিজ্ঞাসা করেছিল যে এটা কে করেছে, মানে কালো বিড়াল, আমাদের তো কেউ করেনি। বললো না তোমরা তো এবার একটু কিনেছো, বলছে হ্যাঁ, বলে ওটা আগের থেকেই করা ছিল ওখানে, আচ্ছা ওটা একটা মুসলিমদের বাড়ি ছিল, বুঝতে পেরেছো? ওদের বোধহয় কোনো রেশারেশি গণ্ডগোলে ওই সমস্ত করে রেখেছিল, তা এরা তো আর জানে না, এরা কিনে ফেলেছে। কিন্তু ওই বাড়িতে না মানে ধরো কেউ ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসায় ফেল, এরকম মানে কোনো উন্নতি নেই, সবসময় যেন মানে একটা অবনতির দিকে সব এরকম, বুঝলে তো? তো তখন পরে আমি এটা রিলেট করতে পারলাম, ওদের যে জ্যাঠা ছিল, জ্যাঠার 3 মেয়ে ছিল, তো 3 মেয়ের মধ্যে একজন নিজেকে শেষ করে ফেলে কোনো কারণে হবে, আমি ঠিক ওটা আমি জানি না ব্যাপারটা, ওটা অনেক আগের ঘটনা। তা ও ওখান থেকে ছেড়ে যায়নি, সেটা উনি যা বলেছিলেন। আচ্ছা, ওইটা একটা ভালো আত্মা, বুঝতে পেরেছো? আর আরেকটা যেটা, সেটা হয়তো ওই আগে যারা ছিল তারাই হয়তো কোনো একটা কিছু, ওই কালো বিড়ালের হাড় বলছি না, ওই সমস্ত একটা বাজে কোনো আত্মা ছিল হয়তো, কিন্তু যেহেতু ও ছিল তার জন্য পুরোপুরি ক্ষতি হতো মানে না, তোমাদের ও পরিবারে প্রোটেক্ট করতো, কারোর কোনো ক্ষতি হয় হ্যাঁ, মানে কেউ মারা যায়নি, বুঝতে পেরেছো? মানে প্রাণে ডাউনফল গেছে অনেক কিছু হয়েছে, হ্যাঁ, মানে ওই বাড়িতে কিন্তু থাকতে একেবারে যে কেউ না সেরকম কিছু একটা এস্টাবলিশড হতে পারছে না, কিন্তু এরকম না যে পটপট করে সব মরে যাচ্ছে, বুঝতে পেরেছো? ও ওইটা প্রোটেক্ট করতো। এটা কিন্তু আমার মানে ওই যে যিনি এসছিলেন কাজ করতে ফকির বাবা, ওনার কথা, বুঝলে তো? তারপরে তো যাই হোক কাজ টাজ হয়ে গেল। এখন দেখো একটা কাজ করার তখনই তো হয় না, বছর খানেক বাদে কিন্তু সমস্ত মিটে গেল। তারপরে তো এখন এখানে 22টা ফ্ল্যাট উঠেছে। হ্যাঁ, আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট শুনলাম। আর এরপরে না আমি আর একটা বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমি তোমার সাথে তো নানান বিষয়ে নানান সময় কথা বলি, কথা প্রসঙ্গে একবার তুমি বলেছিলে যে তোমার একটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল। এটা না আমি কেন রিলেট করতে পারলাম, আমার কাছে এরকম প্রচুর মানুষ তো প্রচুর ঘটনা পাঠায়, অনেকেই যেন তো আমাকে বলেছে যে এই একদম এই রকমের একটা ফিলিং তারা অনেক সময় ফেস করেছে। তো আমি এটা তোমার ফিলিংসটা জানতে চাই, এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা তোমার জন্য কেমন ছিল, বা তুমি এটা কিভাবে ফিল করলে? দেখো 2019 সালে, 2020-তে তো করোনা আসলো, 19-এ তো করোনা আসেনি। তো 19 সালে আমি এই মে মাস নাগাদ
আমার কীরকম জানো তো, মানে জ্বর, প্রচণ্ড জ্বর, এরকম কোমর থেকে পা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিছু কাজ হচ্ছে না, আস্তে আস্তে না কীরকম একটা ওরকম আমার প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, আমাকে নার্সিংহোমে দেওয়া হয়েছে। আর আমি কিন্তু হেঁটেই গাড়ি করে নার্সিংহোমে গেছি। তুমি জানো আমার কর্তা ডাক্তার, তো ওই আমাকে নিয়ে গেছে। আর শ্বাসকষ্ট হচ্ছিল যেহেতু ওইরকম, তার জন্য আমাকে আইসিইউতে দেওয়া হলো। আইসিইউতে দেওয়ার সাথে সাথেই নাকি আমি গেছিলাম। মানে আইসিইউর বেডে দিয়েছে, আমি গেছি। মানে আমার সব বন্ধ হয়ে গেছিলো, মানে হার্ট বিট নেই, কিডনি কাজ করছে না, মানে কোনো কিছুই কাজ মানে করছে। ক্লিনিক্যালি ডেড? হ্যাঁ, ক্লিনিক্যালি ডেড। বুঝতে পেরেছো? তো এবারে আমি যখন চোখ খুলেছি তখন আমি দেখতে পাচ্ছি, এবার দেখো ওর মধ্যে না কি হয়েছে আমি কিন্তু ওটা মনে করতে পারছি না। আচ্ছা, ওর পরের ওই মাঝখানে ওই যে আমি যে জেগে উঠলাম তার মধ্যিখানের যে কি ব্যাপারটা, সেইটা কিন্তু আমি মনে করতে পারছি না। আমি চোখটা খুলেছি আর আমি দেখছি কি একজন ডাক্তার না আমার দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে, উঠুন 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 করছে, আর একজন বুকে এরকম পাম্প করছে, বুঝেছো তো? আমার আর আর অসম্ভব আমার ওই জ্বর হয়েছিল না, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে পিটিয়ে রেখে দিয়েছে, এত যন্ত্রণা। তার মধ্যে ওইরকম করছে, আমার তো মানে সে চোখ ফেটে জল বেরিয়ে এসছে। এবার আমি এরকম করে একটা নিঃশ্বাস ফেলে আমি জেগে গেছি। পরে মানে ওই স্টেটটাতে তুমি কতক্ষণ ছিলে? প্রায় 10 মিনিট। আচ্ছা, 10 কি আরও বেশি হবে, আমি বলতে পারছি না। 10 মিনিট তো হবেই, বুঝেছো? তো জেগে উঠলে পরে তো তারপরে তো যা হয় আইসিইউতে তো জানো, এখানে ফুটানো ওখানে ফুটানো এই সমস্ত, মানে সাংঘাতিক, একেবারে বিচ্ছিরি। সেই দম ফেলতে পারছি না, সেই মুখের মধ্যে দিয়ে সেই নল কল বলে না দুনিয়া দিয়ে এইরকম। তো তারপরে টেস্ট করে ধরা পড়লো যে মাল্টিপল ভাইরাস অ্যাটাক করেছে আমার লাংসে। আচ্ছা, ভালো। তো এবারে তার তো চিকিৎসা চলছে। এইবার তোমার মোটামুটি আইসিইউতে ছিলাম আমি বেশ অনেক দিন, 8-9 দিন না 10 দিন মতন ছিলাম। এবার 8 দিনের দিন মানে একটা না, আমার কর্তা যেহেতু ডাক্তার, ওর আরও বন্ধুবান্ধব সবাই যেরকম দেখতে এসছে এবং বলছে যে এই পেশেন্টকে বাঁচানো যাবে না। আমাকে যেই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, লাস্ট অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, মানে যাতে মরা মানুষও বেঁচে ওঠে, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। মানে পার্টিকুলার একটা ভাইরাস আমার যাচ্ছিল না, বুঝতে পেরেছ? এবং ব্যথা আছে, হ্যাঁ আছে, মানে যতক্ষণ না ভাইরাসটা যাচ্ছে আমার তো পুরো শরীর সুস্থ নয়, বুঝতে পেরেছো? তো ওরকম চলছে। এবার সবাই হাল ছেড়ে দিয়েছে যে এ বাঁচবে না। এরকম হয়, আমার ছেলে তখন ছোট, বুঝতেই পারছো। তো এবার বাঁচবে না। তা আর ভালো লাগতো না, মানে নরক যন্ত্রণা যাকে বলে আমি ওরকম সহ্য করেছি। এখানে ফুটেছে, আর অ্যান্টিবায়োটিক গেলে না চ্যানেলগুলো ব্লক হয়ে যায়। সকালে ব্লক দিচ্ছে, ব্লক হয়ে গেছে, আবার বিকেলে আর একটা জায়গায় চ্যানেল, আবার সেটা ব্লক হয়ে যাচ্ছে, আবার রাত্রিবেলা আর একটা, এরকম করে চলছে। মানে আমি যেন মনে হচ্ছে বাবা এর থেকে আমার যেন মরে গেলে ভালো, মানে এত আমি কষ্ট পেয়েছি না, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক ওরকম হচ্ছে। এবার 8 দিনের দিন, তখন একটু তো গা হাত পা যন্ত্রণাটা কম, আমি না ঘুমোতে পারতাম না। আর আইসিইউতে জানো তো এসি চলে, তো আমি এসি ফেসি কিচ্ছু সহ্য করতে পারতাম না। না ফ্যানের হাওয়া না এসি। আমার কি হতো, ফ্যান একেবারে, আর ওই মানে মে মাসের গরম, বুঝতে পারছো তো, মে জুনের কীরকম গরম, ওই ফ্যান একে চালিয়ে পা থেকে মাথা অবধি সাদা যে চাদরগুলো থাকে টেনে আমি দুপুরবেলা একটু বোধহয় ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়তে তো দেখছি যে আমার বাবা কিন্তু অনেক বছর আগে, মানে প্রায় ধরো 14-15 বছর হলো মারা গেছেন, কি বেশি হবে। তো দেখছি আমার বাবা আমার পাশে এসে শুয়েছে, আমি না কাত হয়ে শুয়েছি। আর বাবার সাথে না আমার, তার আগে একটু বলে নিই, বাবার সাথে না আমার কীরকম যেন ছোটোবেলায় ধরো জ্বর হলো, কিছু হলো, বাবা অফিস থেকে আসলো, আমি সেরে গেছি, মানে বাবা এসে গেছে, হ্যাঁ, মানে
এখনো পর্যন্ত সবাই বলে তুই তো বাবার মেয়ে, মানে বাবা হচ্ছে আমার প্রাণ আর আমি হলাম বাবার প্রাণ, বুঝতে পেরেছো তো? এইরকম মানে বাবার সাথে আমার একটা যে আত্মার সম্পর্ক বলে না, আগের জন্মের সম্পর্ক, আমি তখন বললাম যে এই কথাটা পরের জন্মেও যায় না। হ্যাঁ, তো বাবার সাথে না মানে আত্মিক, এখনও আমি যদি কোনো আমার কিছু সেরকম হয় আমার বাবা আসে, বুঝলে? তো আমি দেখছি কি বাবা আমার পাশে সোজা হয়ে শুয়েছে, ফ্ল্যাট হয়ে, আর আমি কাত হয়ে শুয়ে আছি, আর বাবা এসছে, আমি ভীষণ খুশি বাবার সাথে। তখন যেন আমার শরীরে কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই, বাবার সাথে আমি গল্প করছি। হ্যাঁ, আর বাবা না এরকম ভিক্টরি যেরকম হয় এরকম করে দুটো আঙুল তুলে রয়েছে। বাবা কিন্তু কোনো কথা বলছে না আমার সাথে, কোনো কথা উত্তর দিচ্ছে না। আমি বাবার সাথে নানান গল্প করছি, ও বাবা তুমি কিন্তু শোনো না, তুমি এটা বলছো না কেন, কোনো কথার উত্তর দিচ্ছে না, ঠিক দুটো আঙুল এরকম করে তুলে রেখে দিয়েছে। তো এরকম করে না গেছে অনেকক্ষণ, আমি খুব খুশি, মানে আমি যে কি খুশি বাবা এসছে, বাবার সাথে গল্প করছি, আমার কোনো শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা কিচ্ছু নেই, সেই ছোটোবেলার মতন আমি ভীষণ মানে ভালো ফিল করছি বাবা এসেছে, বাবা এসেছে। তো ইতিমধ্যে না ওই 3:30 নাগাদ একটি ছেলে আসতো, ওই পিছনে মানে পিঠে প্যাটিং করে করে কফগুলো তুলতো। তো ওই ছেলেটি ওই 3:30 এরকম নাগাদ ও আর একজন নার্স ঢুকেছে, উঠুন 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 আপনার ফিজিওথেরাপি চলে এসছে। ব্যাস আমার ঘুমটা ভেঙে গেল, আর ব্যাস ভাঙার সাথে সাথেই আবার শরীর জুড়ে যন্ত্রণা। তো যাই হোক, ওটা আমি মনে হয় বাবা এই আবার এসছে, দূর কী সুন্দর স্বপ্নটা দেখছিলাম, বাবা এসছিল। হ্যাঁ, এরকম ধাত্তরিকার আমার স্বপ্নটা ভেঙে গেল। আর ভীষণ এমনি হয়তো নর্মাল লোককে প্যাটিং করলে ব্যথা লাগবে না, কেন ওরা তো একটু হাতটা এরকম, কিন্তু আমার তো সারা শরীর ব্যথা, আমার তো প্রচণ্ড ব্যথা লাগতো, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এরকম তো করে চলে গেছে। আচ্ছা, এরপরে যেটা অদ্ভুত ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে সন্ধেবেলা একজন ডাক্তার আসলেন। হ্যাঁ, এবার ওনাকে কে খবর দিয়েছে সেটা জানি না আমি। হ্যাঁ, তো উনি এসে না সমস্ত দেখলেন, সব কি কি পড়েছে কি অ্যান্টিবায়োটিক। ওই নার্সিংহোমেরই ওই ডক্টর? না, উনি ওই নার্সিংহোমের না, উনি অন্য, উনি বোধহয় খুব সম্ভবত পিয়ারলেসের বা কোথাও, আমি ঠিক বলতে পারবো না সেটা। হ্যাঁ, উনি এসছেন, তা এসে উনি সব দেখেছে, কেউ হয়তো কল দিয়েছিল ওনাকে, ঠিক জানি না। তো দেখেছে সব, দেখে টেকে বলছে কি, আচ্ছা এই ওষুধটা দেওয়া হয়নি কেন ওনাকে? আচ্ছা। হ্যাঁ, তো সবাই তখন বলছে দূর, এটা তো এই ওষুধে কি হবে, এই অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিকের 4,500 না 3,500 না 4,000 টাকা করে দাম, 3 বেলা 3টে পড়ছে, ও তো মরা মানুষও বেঁচে যায়, তাতে কাজ হচ্ছে না, একটা ট্যাবলেটে কি হবে? তখন উনি বললো ঠিক আছে, সবই তো দেখলেন, তো এইটাই বা দিতে ক্ষতি কী? আচ্ছা, তো তা নানা করে রাত্রিবেলায় দেওয়া হলো। হ্যাঁ, তো উনি তো বললো ঠিক আছে, এটা দিয়ে দেখুন না এটা কি হয়। তো তা নানা করে রাত্রিবেলার থেকে ওষুধটা পড়লো, ঠিক 2 দিনের মাথায় আমি ফিট, বুঝেছো? এখন দেখো ওই রকম একটা অসুস্থতা, হ্যাঁ, মানে আমার আর কোনো শরীরে ব্যথা নেই, কিচ্ছু নেই, দেখা গেল একদম কোনো ভাইরাসও নেই, কিচ্ছু নেই, কমপ্লিট ওকে। তারপর আমাকে জেনারেল বেডে দিল একদিন না দুদিন, আর আমার তো ভালো লাগছে না ঘরে, মানে ওইখানে থাকতে অতদিন ধরে, ঘর থেকে, বুঝতে পারছো তো, একটা নার্সিংহোমে 10-12 দিন ধরে ওরকম থাকা মানে বিরক্তিকর একটা ব্যাপার। হ্যাঁ, তো কিন্তু আমার কোনো শরীরে ব্যথা নেই, কিছু নেই। ফিজিওথেরাপি ছেলেটা আসে, বৌদি লাগছে, দুম দুম করে ফিরে, না ব্যথা লাগছে না, মানে সেরে গেছে। তো তারপর তো যাই হোক, একটা শারীরিক তো একটা কষ্ট থাকবে, বাড়িতে তারপর তো চলে আসলাম, আমাকে ছেড়ে দিল। তো আমি না অনেক পরে আমি বুঝতে পারলাম, বাবা ওই যে দুটো আঙুল এরকম উঁচু করে ধরে রেখেছিল, তার মানে আমাকে বলতে এসেছিল যে আর 2 দিন বাদে তুই সেরে যাবি বা কিছু একটা হবে। আর ওই যে ভদ্রলোক, উনি, আমি জানি না কে ওনাকে কল দিয়েছিল, কেউ দিয়েছিল, কে দেয়নি তাও আমি বলতে পারবো না। তো আমি পরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই যে ওষুধটা যেটা খেয়ে আমি ঠিক হলাম, ওটা কিসের ওষুধ? বললো ওটা পেট গন্ডগোল হলে দেয়। চিন্তা করো, পেট গন্ডগোল, সামান্য ওষুধ, আর তাতে পেট গন্ডগোলের ওষুধ কোনো লাংসে কাজ করে, শুনেছ? এটা মিরাকেল না?
তাই তো, আর পুরো ঘটনাটাই খুব অবাক করা। হ্যাঁ। মানে একটা অন্য নার্সিং হোমের ডক্টর, সে হঠাৎ করে তাকে কেই বা কল করলো, আর উনি পার্টিকুলার এসে একটা ওষুধ প্রেসক্রাইব করলেন, হ্যাঁ। যেখানে এতক্ষণ এত ডক্টর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওই একটা সামান্য ওষুধে সেটা এমন ভাবে কাজ করে গেল হ্যাঁ। যে তুমি একদম পুরো রিকভার একদম হয়ে গেলে। দুদিনের মাথায় পুরো ফিট। এটা খুবই আশ্চর্যজনক একটা হ্যাঁ। ব্যাপার। আচ্ছা, যে মোমেন্টটা, মানে ওই যে 10 মিনিটস মতন তোমার কোনো সার ছিল না, সেই মোমেন্টটায় তোমার কিছু ফিল হয়েছে? যেমন ধরো অনেকে যখন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে, আমি শুনেছি অনেক সময় অনেকের বিবরণে আমরা পেয়েছি, ইভেন আমরা বড় বড় লেখকদের বিবরণেও পেয়েছি, যে তারা অনেক সময় নিজেদেরকে দেখেছে যে হ্যাঁ, তারা শরীর ছেড়ে ওপরে বেরিয়ে যায়। আমিও ভাসমান পড়েছি, হিসাবে আমিও পড়েছি, আছে, হ্যাঁ। এবং তার শরীরটা না নিচে আছে। আমি সেরকম কোনো না আমার experience হয়েছে তোমার? আমার কিছু এক্সপিরিয়েন্স নেই। আমার যেন মনে হলো কি যে মানে আমি তো শুয়েছিলাম, মানে এই ঘুম থেকে উঠলাম এরকম আর কি। মানে তোমার ওই টাইমটা কিছু মনেও না, নেই? আমার কিচ্ছু মনে নেই। আর তোমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি? হ্যাঁ, মানে আমাকে মারছে কেন, আমি তো মানে আমার যেন এরকম মনে হচ্ছে যে আরে আমি তো ঘুম থেকে উঠলাম, আমাকে মারছে কেন, বুঝতে পেরেছো? তারপরে ওহো আমি তো নার্সিং হোমের বেডে, মানে এইরকম ওই ওই মাঝখানের ওই 10-15 মিনিট কিন্তু আমার মনে নেই, আমার একদমই মনে নেই, মানে কি যে হয়েছিল কি না হয়েছিল, কে কি করেছিল, বা আমি ওরকমও না যে চারপাশে কি চলছিল না তোমার কোনো আমি কিছু কিছু সম্পর্কে কোনো দেখিওনি, ধারণা বা নেই? আমিও পড়েছি এরকম, আমার একটু এই ধরনের বই পড়তে পছন্দ করি, তো আমি পড়েছি, হ্যাঁ, যে অনেকে দেখে যে ডাক্তাররা এ করছে বা এ কাঁদছে বা বলে দিতে পারে, হ্যাঁ, যে এই কথা বলেছিল সে না, আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো শুধু গল্প আর গান নয়, কিন্তু দিদির আর একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে দিদি কিন্তু ভীষণ ভালো কেক আর কুকিজ বানায়, আর যার জন্য আমি দিদির অনেক বড় ফ্যান। এই তোমার একটা ব্র্যান্ড আছে না তুমি? হ্যাঁ, আমার একটা ব্র্যান্ড আছে কেক মম বলে। আচ্ছা, তো কেক মমের তরফ থেকে আজকে দিদি একটা খুব বড় প্যাকেট আমি তো সেটা দেখে দেখে অনেকক্ষণ ধরে ভাবছি, আমার ফুড পার্সন, আমি সমানে ভাবছি যে এগুলো কি আমার জন্য অনেকবার ধরে ভাবছি জিজ্ঞাসা করে ফেলবো, তারপর দেখলাম না, এটা আমার জন্যই, জিজ্ঞেস করার দরকার নেই, এমনিতেই এগুলো আমি পাবো, বাট এগুলো কিন্তু সব হোমমেড, এগুলো হ্যান্ডমেড। হ্যান্ডমেড মানে আমি নিজে বানিয়েছি একদম। দিদি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম র মেটেরিয়াল থেকে নিজের বানানো, কোনো কিন্তু প্রিজারভেটিভ দেওয়া নয়, এগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো যদি কেউ তোমরা চাও, তোমরা কিন্তু দিদির সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? দিদি এগুলো বানান নিজে হাতে। তো দিদি তোমার কাছে এখন কি কি আছে ঝুলিতে দেখি? আচ্ছা, এটা হচ্ছে চকো চিপস কুকিজ, রাইট? এটা তো দেখে আমার খেতে ইচ্ছা করছে, দিস ইজ সামথিং ডেলিশিয়াস। আমি এটা টেস্ট করে তারপরেই তোমাকে বলি। এইটা দেখো, দিস ইজ অ্যামেজিং, ও মাই গড। এইটা হচ্ছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি চকলেট মাফিনস আছে, আর তার সাথে বোধহয় এইটা কি তোমার ভেলভেট? না, এটা না আমার নিজের তৈরি, মানে নিজের তৈরি বলতে তুমি যেরকম গতানুগতিক যেরকম লোকে মাফিন বা খায় সেরকম নয়, এটাতে লেয়ারে লেয়ারে বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে। ও মানে এটা পুরোটা রেড ভেলভেট নয়? না। ওকে, তাহলে এটা আমাকে টেস্ট করেই বলতে হবে যেটা কি, আমি বুঝতে পারছি না। না, আমিও বলবো না। আচ্ছা, এটা সারপ্রাইজ। ভেতরে তুমি চকলেটও পেতে পারো, অন্য কিছুও পেতে পারো। এটা দেখে এত ভালো লাগছে, না জানি খেতে কত ভালো হবে। তো এত এত সুন্দর সুন্দর ডেলিশিয়াস জিনিসপত্র পেয়ে আমি তো খুশি। এর মধ্যে একটা, যেহেতু গরমকাল, আমি ক্রিম ভেবেছিলাম, কেক ভেবেছিলাম, তোমার বাচ্চাকে আমি বলেছিলাম, হ্যাঁ, আমার ইভানের বায়না ছিল ব্ল্যাক ফরেস্ট। এখন সাংঘাতিক গরম, তার জন্য এই ব্ল্যাক ফরেস্ট বানাইনি, আনতেই গলে যাবে। আমি এটা একটা ওই রিচ এই তোমার কেক, এটা আমি আর খুলছি না, কারণ দেখাতে গেলে রিচ ফ্রুট কেক, এটা আবার প্যাকটা আমার নিজে পারবো না করতে। ঠিক আছে, আমি এগুলো খেয়ে টেস্ট করে তোমাকে 100 বার বলবে। আর আমরা তো প্রচন্ড খুশি, এত কিছু তুমি যে নিয়ে এসছো কষ্ট করে, এক তো নিজে কষ্ট করে এতটা রাস্তা এসছো আমার জন্য এই গরম। না, তোমার ব্যাপারে আমি আসবো না, তার উপরে এত ভালো গান গেয়ে শুনিয়েছো আমাদেরকে, তুমি একেবারে কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট, তার সঙ্গে আবার এগুলোর উপরি পাও না। তোমাকে কি বলে ধন্যবাদ জ্ঞাপন করব জানি না, শুধু তোমার গানটা শুনবো। থ্যাংক ইউ। হ্যাঁ, নিশ্চয়ই। আজকের এপিসোডটা দারুণ ইন্টারেস্টিং, এই কারণে আমি বলবো যে বিভিন্ন ধরনের আড্ডাটা চললো না, এক রকমের মোনোটোনাস একটা যে লম্বা গল্প তা নয়। প্রথমে তোমার একটা ছোটবেলার শৈশবের কিছু অভিজ্ঞতা, তারপরে ছিল তোমার শ্বশুরবাড়ির ভৌতিক কাহিনী, তারপরে আবার তোমার একটা অন্য রকমের অভিজ্ঞতা, এটা অলৌকিক, যদিও এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ফুল অফ পজিটিভিটি, বাট তবুও সুন্দর একটা অলৌকিক ঘটনা, আর তার সাথে তো উপরি পাওনা রইলই আমাদের তোমার এত সুন্দর গান। তো আমরা আজকে
অলমোস্ট আমাদের এই এপিসোডের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। তো আমার মনে হয় যে দর্শকরা যারা তোমাকে ওপারের থেকে দেখেছে তারা আজকে থরলি এনজয় করেছে পুরো এপিসোডটা, এবং তাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের মনে হচ্ছে আরে আমরাও তো অনেক ঘটনা আছে যেগুলো একটু চাইলে শ্রেয়া স্টুডিওতে যেতেই পারি আর শেয়ার করতে পারি। তাদেরকে বলবো স্ক্রিনে পপটপ নম্বরে তোমরা চটপট যোগাযোগ করো আর চলে এসো আমার এখানে, জমিয়ে আড্ডা মারা যাবে, নানান রকমের গল্প আড্ডা সব কিছু নিয়ে আমরা বিভিন্নভাবে কিন্তু এপিসোডগুলো কন্ডাক্ট করছি, শুধু ভৌতিক বা দৈবিক নয়, বাস্তবমুখী জীবনের অভিজ্ঞতা থাকলেও কিন্তু শেয়ার করা যেতে পারে।